দর্শক যারা আছে তাদের মনের কথাটা অকপটে গুছিয়ে বলতে পারেন, তার মধ্যে আপনি অন্যতম, এবং আপনি একদম প্রথম সারির একজন। যে কারণে আপনার কোন পরিচয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমার জন্য ভাবা অনেক সময় কঠিন। যাই হোক, জনাব আব্দুল স্যার, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন এবং অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ মাসুদ কামাল ভাই। আপনি আমার আব্বার খুব প্রিয়। উনি আপনার সব অনুষ্ঠান দেখেন এবং আমাকে মাঝে মাঝে বলেন যে আপনার মতো হাসি মুখে যেন আমি সব কথা বলি। আর আমার পরিচয় খুবই সহজ, আমি আপনাদেরই সহকর্মী এবং আমরা যে সাধারণ জনতা, তো সাধারণ জনতা হিসেবে আমরা কথা বলি। সাংবাদিকও আসলে জনতার হয়ে কথা বলে এবং আমিও যেহেতু দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি, আমিও আসলে মানুষের কথাই বলি। এটা অধিকাংশ কথাই যতটা না আমার নিজের, তার চেয়ে বেশি মানুষের। এবং আপনি দেখবেন আমাকে না অনেকে কিন্তু অনেক বলে, কখনো বলে না, আমি যেটা দেখেছি আর কি, কখনো এমন বলে না যে আপনি যা বলছেন এটা আমি কখনো শুনি নাই, এরকম বলে না। সবাই বলে কি, আপনি যা বলছেন আপনি আমার মনের কথাটাই বলছেন। তো মানে এই জিনিসটা, এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে কিনা? হ্যাঁ, এই একই অভিজ্ঞতা আমারও আছে, এই কারণে যে আসলে মানুষ যা বলতে চায় সবাই তো গুছিয়ে বলতে পারে না, সবাই বলার অবস্থানেও থাকে না এবং অনেকেরই পিছু টান থাকে, অনেকের নানান দুর্বলতা থাকে, অনেকের সুযোগ থাকে না। কিন্তু তারা যে ভাবনাগুলি ভাবেন, যদি দেখেন যে সেই ভাবনাগুলি কেউ গুছিয়ে বলছে, তাহলে তারা ভাবেন যে এটা তারই মনের অনুরণন, তারই মনের কথা যেন কেউ প্রতিধ্বনিত করছে। জি। এবং সংবাদপত্র যে বলেন না যে সমাজের প্রতিচ্ছবি, এর জি। কথাটাই প্রিন্টে অথবা টেলিভিশনে তুলে আনেন এবং আমি আপনাকে খুবই অনুসরণ করি। এবং এই আন্দোলনের পরবর্তী সময়ে আরো বেশি অনুসরণ করছে এই কারণে যে সাংবাদিকের দায়িত্ব এটাই হওয়া উচিত। সাংবাদিক তার নিজের কথা তো বলবে না, সাংবাদিক যেটা ঠিক সেটা বলবে। এটা কারো পক্ষে গেলে যাবে, পক্ষে না গেলে যাবে না, এবং সেইটাই বলে যাবে। ভবিষ্যতেও কেউ যদি আবার ক্ষমতায় আসে, ভুল করে, অথবা নতুন ভাবে কেউ যদি ক্ষমতায় আসেন, ভুল করেন, সাংবাদিক সেটা বলবে, ঠিকটাও বলবে, এবং মানুষ বেছে নিবে কার কথা ঠিক কার কথা ভুল। এখানে আসলে কারো পক্ষে বিপক্ষে কিছু বলা হচ্ছে না, যা ঠিক বলে আমরা মনে করছি সেটা বলছি। আচ্ছা, আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ডক্টর ইউনূস সাহেব গতকালকে বিএনপির একটা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং আজকে দেখলাম যে অবধারিত ভাবে জামাত ইসলাম এবং এনসিপির সঙ্গে সাক্ষাৎ করলেন। এবং আমি দুটো জিনিস লক্ষ্য করলাম যে সবগুলো দলের একটা কমন বক্তব্য ছিল। সেটা হলো যে এই ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে কেউ কেউ যেন সেই কাজটা করছেন না যা তাদের করা উচিত, পক্ষপাতমূলক আচরণ করছেন। আর এনসিপি তো দুদিন আগে এনসিপির প্রধান উনি তো বলেই দিয়েছেন যে অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তাহলে সবাই মিলে একটা জায়গায় কমন, সেটা হলো যে এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ, যদি তারা নাম বলেননি, কেউ কেউ যা আছেন, যা তাদের করা উচিত তা তারা করছেন না, এবং অথবা তারা পক্ষপাতমূলক আচরণ করছেন। যখন সবাই বলছেন, ওনার দৃষ্টিতে তো ওই তিনটেই পলিটিক্যাল পার্টি, আর তো কাউকে ডাকেন না বেসিক্যালি। তো এই তিনজন থেকে যে মন্তব্যটা আসছে, আপনার কি মনে হয় এই মন্তব্যের প্রেক্ষিতে ডক্টর ইউনূস আগামী দু এক দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেবেন, কোনো উপদেষ্টাকে সরিয়ে দিবেন? আমার প্রথমত সেটা মনে হয় না। উনি সারা জীবন যেভাবে কাজ করেছেন, সেখানে নিজের ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছায় তিনি কোনো কাজ করেন নাই। উনি যখন গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন, পরে গ্রামীণ ফোনে, গ্রামীণ টেলিকমের মাধ্যমে শেয়ার হোল্ডার হয়েছেন, অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, আমরা কখনোই লক্ষ্য করি নাই যে কোনো প্রতিষ্ঠানে উনি অনুপস্থিত ছিলেন, উনি সেকেন্ড ম্যান ছিলেন, অথবা তার কোনো সেকেন্ড ম্যান ছিল। উনি মূলত যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে, অথবা আমি ডাকই দেই না আমি একলা চলি রে, এই ধরনের মানুষ। যেহেতু ওনার অনেক সফলতা আছে, সেজন্য ওনার এই বিষয়ে সমালোচনা নাই। কিন্তু আপনি যদি অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইসব বিষয়ে পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে সবচাইতে ব্যর্থ নেতা হচ্ছেন তিনি, যিনি তার কোনো বিকল্প তৈরি করতে পারেন না। সেই শর্তে, সেই শর্তে শেখ হাসিনা এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দুজনই তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি অস্তিত্ব স্বীকার করেন নাই কখনো, বা তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। সেই সংজ্ঞাতে গেলে আসলে এই দুটি নেতৃত্ব এই বিকল্পহীনতার দোষে আক্রান্ত। আর ডক্টর ইউনূস যদি কথা শুনতেনই, তাহলে গত 14 মাসে অনেকের কথা হয়তো তিনি শুনতেন, অথবা রাখতেন, অথবা ব্যবস্থা নিতেন। আমরা সেরকম কিছু
তাকে করতে শুনি নাই, তিনি শোনেন, কিন্তু তিনি নিজে যেটা ভাবেন সেটাই করেন। এটা নেতৃত্বের এক ধরনের নেতৃত্বের গুণাবলী। একাধিক ধরনের নেতৃত্ব আছে, কেউ কেউ জনগণের কথা শুনে সেই অনুযায়ী কাজ করেন, কেউ কেউ শোনেন কিন্তু শুধু নিজেরটা করেন, আর কেউ কেউ শোনেন নিজেরটা বলেন এবং দুইটা মিলিয়ে বেস্ট সলিউশন বের করার জন্য চেষ্টা করেন। আমার মনে হয়েছে যে তিনি আসলে শুনেছেন কিন্তু তিনি কিছুই করবেন না, তিনি কোনো পরিবর্তন আনবেন না, যদি না কোনো উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ করে অথবা নির্বাচন করার কারণে অথবা সেফ এক্সিটের জন্য যে কোনো কারণেই হোক তারা পদত্যাগ না করেন বা পদ ছেড়ে না দেন। আর এই যে কেউ কেউ অনিরপেক্ষ আচরণ করছেন, এটিকে আপনি যদি গাণিতিক ভাবে দেখেন তাহলে জামাত যাকে অনিরপেক্ষ বলছে নিশ্চয়ই বিএনপির দৃষ্টিতে সে অনিরপেক্ষ হবে না। আবার বিএনপি যাকে অনিরপেক্ষ বলছে সে নিশ্চয়ই জামাতের দৃষ্টিতে অনিরপেক্ষ হবে না, কারণ নিজের পক্ষে থাকলে পরে কেউ তাকে অনিরপেক্ষ বলে না। আর এনসিপি যাদেরকে অনিরপেক্ষ বলছে তাদের মধ্যে নিশ্চয়ই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম নাই, কারণ এরা তো তাদের কাছ থেকে এক ধরনের মনোনয়ন পাওয়া উপদেষ্টা। অতএব আপনি বুঝতেই পারছেন, যদি প্রত্যেকেরই অভিযোগের মধ্যে কেউ কেউ এর মধ্যে দুজন করে উপদেষ্টা থাকেন, তাহলে আলাদা আলাদা ভাবে অন্তত 6 জন উপদেষ্টার নামে এই কেউ কেউ অভিযোগটা উত্থাপিত হয়েছে। অথবা এদের মধ্যে যদি কমনও থাকেন, প্রত্যেকের যদি একজন করে কমন থাকেন, তাহলে 4 জন কমপক্ষে অথবা 5 জন থাকার সম্ভাবনা। তাই এই উপদেষ্টা পরিষদে সকলের অভিযোগই যদি সত্য হয়ে থাকে, তাহলে বেশি পক্ষে 6 জন, কমপক্ষে 4 জন উপদেষ্টাকে সরিয়ে ফেলা স্বাভাবিক বা চলে যাওয়া স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার দেখেন, দলগুলি কারো নাম বলছে না। তারা যখন রাইট। তাদের প্রতিপক্ষের সমালোচনা করে তখন বেশ নাম ধরে ধরে কথা বলে, কিন্তু এই উপদেষ্টারা কে অনিরপেক্ষ সেটা তারা নির্দিষ্ট করে দিচ্ছেন না। এটাও বলেন নাই যে তারা কোনো নাম প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। ফলে এই সমস্ত বিষয়গুলি আসলে এক ধরনের আমার কাছে মনে হয় ধোঁয়াশাপূর্ণ আহ পদক্ষেপ। যদি কেউ অনিরপেক্ষ আচরণ করে থাকেন তাহলে প্রথমে সেই অনিরপেক্ষ আচরণগুলির উদাহরণ সহ জনগণের সামনে বলেন যে এই উপদেষ্টা গত 14 মাসে এই অনিরপেক্ষ কাজ করেছেন। জি। জনগণকে তারা কোনো আমলেই নিচ্ছেন না, জনগণকে তারা কিচ্ছু বলেন না। তারা তারা মিলে বড় একটি ঘরের মধ্যে সোফায় বসে আলাপ আলোচনা করেন, কৌতুক রস করেন, কে ছবি তুলেছে এই প্রশ্ন করেন, নানান ধরনের খাওয়া দাওয়া নিয়ে গল্প করেন। শুনেছি বাদাম কিশমিশ এগুলো থাকে। তো আমরা তো কোনোদিন এসব জায়গায় দাওয়াত পাবো না, আমরা সাধারণ জনতা। তো শুনেছি এগুলি থাকে। তো ওইখানে তারা কি নিয়ে আলোচনা করবেন সেটা আমাদেরকে কিন্তু দেখান না, বা কি নিয়ে আলোচনা করেছেন। আবার এই যে অভিযোগ দিয়েছেন, কি অভিযোগ দিয়েছেন, কার বিরুদ্ধে দিয়েছেন, এটাও তারা বলেন না। তারা তারা মিলে নিজেরা নিজেরা গল্প গুজবের মাধ্যমে নতুন নিরপেক্ষ সরকারের দাবি তুলেছেন। প্রশ্ন হচ্ছে যে তারা যাদের নাম দিবেন নিরপেক্ষ হিসেবে, তারা যে নিরপেক্ষ এটা সার্টিফিকেশন কে দিবে? আপনার আচ্ছা, নিশ্চয়ই মনে এখানে আছে। আমার আরেকটা প্রশ্ন। এখানে আমার আরেকটা প্রশ্ন, এই যে আমরা বারবার দেখি যে তার নাম বলেন না, কয়েকজন বলেন, অমুক বলেন, তমুক বলেন, এবং জনগণের কাছেও তারা বলেন না। এখন যদি প্রধান উপদেষ্টা বলে যে আপনারা যে কেউ কেউ বলেছেন, আমি তো বুঝতে পারি না কে কে, কাজে আমি কাউকেই বাদ দিইনি, উনি যদি বলেন, তাহলে ওনাকে কি আপনি খুব দোষ দিতে পারবেন? উনি তো বুঝতে পারছেন না। না, ওনাকে আপনি কোনোভাবেই দোষী করতে পারবেন না, এই জন্য যে উনি নিজের পছন্দ উপদেষ্টা নিয়েছেন কিনা, নাকি উপদেষ্টারা নিয়োগকৃত নিয়োগকর্তা দিয়ে, যাদেরকে তিনি নিয়োগকর্তা হিসেবে উল্লেখ করেছিলেন, এটা তো আমরা জি। জানি না এখনো। এই উপদেষ্টারা কি তার নিজের পছন্দে এসেছে, নাকি অন্য কারো পছন্দ এসেছে, নাকি এই যে তরুণ সমাজ তারা এদেরকে পছন্দ করে নাম দিয়েছে সেখান থেকে তারা এসেছে। আগে যখন তত্ত্বাবধায়ক সরকার হতো, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তখন একাধিক নাম প্রস্তাব করা হতো বিভিন্ন দল থেকে, এবং সেই নামগুলির মধ্যে থেকে আলোচনার মাধ্যমে সকলের কনসেনসাসের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হতো। তাহলে আমরা জানতাম যে অন্তত 20 জন 25 জনের নাম এসেছে, সেখান থেকে 10 জনকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এইবার যে পদ্ধতিতে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু আমরা জানি না কোন নামগুলি প্রস্তাবিত হয়েছিল, কারা বাদ পড়েছেন এবং কারা থেকেছেন। তো এই কারণে আমরা তো জানি না কে কাকে নিয়োগ দিয়েছেন। অতএব তিনি যদি এটা বলেন যে আপনারা তো নাম বলেন নাই,
তাহলে আমি মনে করি এটা একটা দারুণ যুক্তি হবে, কেননা নাম বলে দিয়েছিল বলেই তো এদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছিল। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তো একটা সাক্ষাৎকারই আছে, যে এমনকি প্রধান উপদেষ্টার নামও তারা প্রস্তাব করেছিলেন এবং সে তার বিপরীতে আরো একজনের নাম প্রস্তাবিত হয়েছিল, এবং তখন কেউ কেউ আপত্তি তোলার পরেও তার চাপ দিয়েছিলেন এবং তখন প্রধান উপদেষ্টা নিয়োগ পেয়েছিলেন। তো এটা তো বলেছেন, এবং নাহিদ নিজেই বলেছেন 4 তারিখেই তিনি ফোনে আহ, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। তো তার মানে কি? তার মানে তো কে কে বা কারা তাকে এবং উপদেষ্টাদেরকে নিয়োগ করেছে। তো এখন এই নিয়োগের যারা করেছে অনিরপেক্ষতার দায় দায়িত্ব তো তাদেরকেও নিতে হবে। ওনারা এত লোক আচ্ছা, থাকতে একটা জিনিস। নিরপেক্ষ আচরণ করে না, সেরকম লোক নিয়োগ দিল কেন? রাইট। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, যে যে জিনিসটা হলো কি, যে অনেকে বলছেন যে ধরা যাক আমরা যে এই যে ঐক্যমত্য কমিশন দেখলাম, সেখানে একটা মিটিং হলো, এখানে 30টা 35টা দল গেল, এবং সব দলই কিন্তু সমান গুরুত্ব পেয়েছে এখানে কথা বলার সময়। সবাই কথা বলেছে, ছোট ছোট দল যার 2 জন 3 জন লোক, তারাও কথা বলেছে। তো গণতন্ত্রে তো এরকম হতেই পারে যে সবগুলি দলকে, তারা তো জানে না কোনটা বড় দল। গণতন্ত্র তো ছোট দল বড় দল বলে কিছু নাই, সব দলের সমান গুরুত্ব পাবে। কিন্তু আমরা দেখলাম ঠিকই 35টা 30টা থাকে, কিন্তু যখন ডক্টর ইউনূস ডেকে কথা বলেন, কোন জরুরি কথা বলেন, তখন উনি কেবল এই 3টা দলকে ডাকেন। তো আমি যদি পক্ষপাতের কথা বলি, আমি যদি বলি ডক্টর ইউনূসই তাবৎ দলগুলির মধ্যে এই 3টা দলের প্রতি পক্ষপাত দুষ্ট, তাহলে সেটাকে একটু ভুল বলা যাবে? না, এটা অযৌক্তিক হবে না। আপনার যুক্তি যথেষ্ট ধারালো হবে এই কারণে যে উনি যে শুধু এইখানে ডাকেন তাই না, নিউ ইয়র্কে বেড়াতে যাওয়ার সময় তিনি তাদেরকে সাথে নিয়ে গিয়েছেন, এবং কোনো কাজ ছাড়াই নিয়ে গেছেন। এর কোনো কাজ ছিল না এই 3টা দলে, ডিম খাওয়া ছাড়া। অথবা পেছনের দরজা দিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় অপমানিত হওয়া ছাড়া তাদের কিন্তু আমরা কোনো তেমন কোনো কাজ করতে দেখি নাই। আর তারা রাইট। ওইখানে গিয়ে আর কি করেছেন? ওই দলের যারা সদস্য তারা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। নিউ ইয়র্কে এবং আমেরিকার অন্যান্য জায়গায় তাদের যেসব তথাকথিত দলীয় সদস্যরা আছেন, তারা এসে তাদেরকে রিসিভ করেছেন এবং তাদেরকে নিয়ে গেছেন। অথচ উল্টাটাই হওয়ার কথা ছিল, প্রতিনিধি দলের সদস্য হিসেবে সবাইকে সরকারি ভাবে রিসিভ করা উচিত ছিল, আমাদের দূতাবাসে তাদেরকে রিসিভ করা উচিত ছিল, সকলকে যাদেরকে তিনি সাথে নিয়ে গেছেন। সেটা না করে এই 6 জনকে আলাদা আলাদা ভাবে তাদের দলীয় সদস্যরা রিসিভ করেছেন। তার মানে কি? উনি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে 6 জনকে সাথে নিয়ে গিয়েছিলেন। অতএব যদি পক্ষপাতের কথা বলেন, এরকম পক্ষপাত আগেও হয়েছে। তিনি এর আগেও যখন সাক্ষাৎ দিয়েছেন, তখন একবার বিএনপি অভিযোগ করেছিল যে এনসিপির নেতারা সাথে সাথে সাক্ষাৎ পায় আর তাদেরকে নাকি অপেক্ষা করিয়ে রাখা হয়। অতএব এই ঘটনা তো নতুন না, এটা আগেই হয়েছে। অতএব কেউ যদি অভিযোগ করেন, একেবারে অযৌক্তিক অভিযোগ হবে না। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্নে চলে আসতেছি। গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে এনসিপির সঙ্গে কেমন যেন দৃশ্যতে একটা এক ধরনের মনোমালিন্য, এক ধরনের মন কষাকষি সরকারের সঙ্গে, এবং তার কদিন পরে জামাতে ইসলামের সঙ্গে। আবার এনসিপির সঙ্গে, এনসিপি তো মোটামুটি আগে তো বিএনপি কে দীর্ঘদিন ধরে বারবার নানা রকম কথা বলতেছেন, ইদানিং আবার তারা বিএনপি কে খুব বেশি কিছু বলেন টলেন না। শুরুর দিকে আমরা জানতাম, আমরা শুনতাম যে এনসিপি কে জামাতের বি টিম বলা হতো, অথবা কিংস পার্টি বলা হতো। তো এত সমালোচনার পরেও সেই এনসিপি কিন্তু গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে। তো অনেকে এমনও বলছে, এই যে এনসিপির সঙ্গে সরকারের যে সমস্ত দৃশ্যত যে ঘটনা, বিরোধগুলো, অথবা জামাতের সঙ্গে যে বিরোধগুলো, এগুলো কি আসলে সাজানো নাটক? আপনার কাছে এরকম মনে হয় কিছু? সাজানো নাটক এইভাবে হয়তো বলা যাবে না, কিন্তু যেটা আমরা উপলব্ধি করছি সেটি হচ্ছে যে এনসিপির প্রতি যে পক্ষপাত আছে এবং এক ধরনের আমি বলবো যে আশ্রয় প্রশ্রয় আছে, সেটা তো পরিষ্কার। দ্বিতীয়ত, যেসব বিষয় নিয়ে আপত্তি করা হয়েছিল একসময় রাজনৈতিক দলগুলির আচরণ, সেই আচরণ থেকেও এনসিপি কিন্তু বের হয়ে আসতে পারে নাই। তারাও তাদের আয়ের উৎস ঘোষণা করে না, তাদের ডোনারদের নাম বলে না, তারাও বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করে বলে আমরা এমনকি ভিডিও দেখেছি। তাদেরও বিভিন্ন দলীয় সদস্যরা এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলি আগেকার যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন কলিজা ছিঁড়ে নেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, এটা না দিলেও করবো না, ওইটা না করলে আটকে দিব, আহ হতে দেওয়া হবে না। তো একই ধরনের ভাষাই তারা ব্যবহার করেন। অতএব আমার কাছে মনে হয়েছে যে যেসব কারণে আমরা ফ্যাসিস্টদেরকে সমালোচনা করি, অন্তত ভাষার দিক থেকে ফ্যাসিস্টদের সাথে অন্তত এনসিপির কোনো কোনো জায়গাতে মিল আছে। আর যদি আপনি আচরণের কথা বলেন, তাহলে ফ্যাসিস্টরা যেরকম অন্যের সম্পত্তি দখল করত,
অন্যের ব্যাংক লুট করতো, অন্যের ব্যাংক দখল করতো, এরকম তারাও ফ্যাসিস্টের অফিস এই কথা বলে সেটা দখল করে নিচ্ছেন। মানে ব্যাপারটা ওই, এরকম যে ফ্যাসিজম হুম, যা করেছে সেইটা করলে খারাপ, আর ওই একই কাজ যদি তারা করেন তাহলে সেটা একটা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি তারা যখন একদিন আগে তারা চট্টগ্রামে একটি অফিস দখল করেছেন, তারা বলেছেন যে এই অফিসটা ফ্যাসিস্টদের অফিস এবং তারা দখল করেছেন কারণ ফ্যাসিস্টরা এখানে নাকি বৈঠক করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই একই ভবনে অন্যান্য রাজনৈতিক দলের অফিস আছে, তারা কেউ কিন্তু বলে নাই ফ্যাসিস্টরা এখানে বৈঠক করে। ওনারা খবর পেয়েছেন এখানে ফ্যাসিস্টরা বৈঠক করে, কিন্তু ওইখানে যারা রেগুলার অফিস করে তারা ফ্যাসিস্টদেরকে দেখতে পায় না। আরো মজার ব্যাপার হচ্ছে তারা বলেছেন এই সম্পত্তিটা নাকি বিহারীদের। তো বিহারীদের সম্পত্তি ফ্যাসিস্টরা নিয়ে ফেললে খারাপ, আর ওনারা নিয়ে ফেললে ভালো। তো এইসব নিয়ম কানুন যখন আমরা দেখি তখন আমরা হতাশ হই এবং আমরা মনে করি যে একই অঙ্গে এত রূপ, একই দেশে দুই আইন, এক যাত্রায় পৃথক ফল, কিছু বাগধারা আছে না? তো জি সেই জি জি। বাগধারাগুলির অর্থ আমরা এখন বুঝতে পারি যে একই অঙ্গে এত রূপ, এক যাত্রায় পৃথক ফল, তারপরে আহ এক দেশে দুই আইন। তো এগুলো আমরা এখন বুঝতে পারছি আর কি। আর একটা আইন আছে সেটা আমি বলতে পারি, যে যখন অপরাধ হচ্ছে তখন কেউ হয়তো এমন একটা মানসিকতা পোষণ করেন যে আহ, তুমি করলে তোমার জন্য আইন, আমি করলে এভরিথিং হুম। ইজ ফাইন। তো অনেক ধন্যবাদ। এই নীতিতে যখন কিছু চলবে তখন আমরা অবশ্যই মনে করতে পারি যে এর মধ্যে কিছু কিছু জিনিস সাজানো, কিছু কিছু হ্যাঁ জিনিস হ্যাঁ লোক হ্যাঁ, দেখানো, আর কিছু জি। কিছু জিনিস হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করা, যে তোমরা বাইরে গিয়ে চাপ দাও, আমি এটা ভিতর থেকে মেনে নিব। এটা কিন্তু এখনকার কাহিনী না। আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সময় আন্দোলনের বিষয়টা দেখেন, আমরা বিভিন্ন বইয়ে পড়েছি যে ছাত্র নেতাদেরকে শেখ মুজিবুর রহমান বলতেন যে তোরা গিয়ে চাপ দে, আমি তাহলে দলরে বুঝাইতে পারবো যে এটা চাই। এবং এইভাবে তিনি নাকি ছাত্রলীগকে ব্যবহার করতেন। তো একই ঘটনা আমরা এখনো দেখতে পাচ্ছি, যে তোমরা রাস্তা গরম করো আমরা নিষিদ্ধ করে দিব, তোমরা রাস্তা গরম করো আমরা প্রতীক দিয়ে দিব, তোমরা রাস্তা গরম করো আমরা এটা দিব। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সরকার এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী পক্ষ আছে না, যেমন শিক্ষকরা আন্দোলন করছেন, তথ্য অপার আন্দোলন করছেন, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের কর্মচারীরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করছেন, যে প্রতিষ্ঠানের সিংহভাগের মালিক নরওয়েজিয়ান একটি বিদেশি কোম্পানি। এমন না যে এটার মালিক সিংহভাগ প্রফেসর ইউনূস বা অন্য কেউ। তো সেই সিংহভাগ নরওয়েজিয়ান মালিকানার একটি কোম্পানির অন্যায় আচরণের বিরুদ্ধে গ্রামীণ ফোনের কর্মচারীরা কথা বলছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন এই আন্দোলনকারীদের সঙ্গে এই সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিরা কথাবার্তা বলতেও খুব একটা আগ্রহী না। পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করেছেন, শিক্ষকরা আন্দোলন করেছেন, তারা তেমন একটা পাত্তা দেন না। কিছু হলেই বলেন এই লুকিয়ে থাকা ফ্যাসিস্ট। আনসারদের বলেছিলেন, রিক্সাওয়ালাদেরকে বলেছিলেন, এরকম সকলকেই তারা বলতে থাকেন আন্দোলন করলে, দাবি করলে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট। কিন্তু এনসিপি কোনো দাবি করলে সেটা। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রথমে আমরা গতকালকের যে বৈঠকটা, যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলগুলো দেখা করলো, এবং দেখা করে এখানে একটা ইন্টারেস্টিং কথা তারা বলেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তারা বলেছে যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায়, এবং দল ঘনিষ্ঠ যে সমস্ত উপদেষ্টা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা তারা বলেছে। কি বুঝছেন আপনি এটা নিয়ে? না, এটা তো একটা তাদের যে ডিমান্ডটা, বেশ কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে। কোনো ঘটনার বা ঘটনা সমূহের কারণে তারা এই ডিমান্ডটা করছে। একটা হতে পারে যে সচিবালয় যে 9 জনকে সচিবকে যে অবসর দেওয়া হলো, এগুলো হতে পারে, এটা তাদের একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর আহ, বেশ কয়েকজন কর্মকর্তাকে আহ, হাজির করা হচ্ছে, এই হাজির করা হয়েছে। এটাও নানাবিধ ঘটনা ঘনীভূত হয়ে আসতেছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এই দাবিটা আলোচনা করার রাখে। যেমন আজকে কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীর সমাপনী শুনানি হবে, তাদের রিভিউ করার এর জন্য আবেদন করেছিল, সেটা আজকেই হবে। সে রায় যদি আসে যে ত্রয়োদশ 13th জেনারেল ইলেকশন, 13th অ্যামেন্ডমেন্ট কার্যকরী করে হবে, তাহলে কি কোনো অশনি সংকেত আমরা দেখি না। এখন 13th অ্যামেন্ডমেন্ট যদি রিস্টোর করে, সেখানে যে ইমপ্লিকেশন হচ্ছে
যে প্রধান অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হচ্ছেন যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস হাসান, যিনি রিজাইন করেছেন। তার আগের জন্য ছিলেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত। সে যে খুব সুনামের সহিত কাজ করে গেছেন তা তো না। এই যে কয়েকজন চিফ জাস্টিস রিটায়ার করেছেন সাম্প্রতিক সময়, সবারই ভিতরে নানাবিধ ছিল যে দলীয় বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এই পোস্টে, এটাই ধারণা হয়। এখন যদি তারা যদি যে এই জাস্টিস হাসানকে যদি চিফ অ্যাডভাইজার করা হয়, দেশের ভিতরে তো বড় ধরনের বিশৃঙ্খলা হবে। সুতরাং 13th অ্যামেন্ডমেন্ট কি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হবে, নাকি 13th অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতের জন্য ইমপ্লিমেন্টেড হবে, এই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয় তাহলে একটা পরের সমস্যার সৃষ্টি হয়ে যাবে না, দেশের ভিতরে রাজনৈতিক ক্ষেত্রে। আমি যতটুকু শুনেছি, আমার সঙ্গে এই ব্যাপারে একাধিক আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছে, ওনারা যেটা বলেছেন যে এটা ইমিডিয়েট, মানে রায়ের সঙ্গে সঙ্গে না, বরঞ্চ এটা একটা রায় হলো, এটা পরবর্তী সময়ে যখন সংসদ বসবে সেই সংসদে অনুমোদন সাপেক্ষে এটা আবার নতুন করে হবে। এটা আমি শুনেছি, আমার কথাটা আমি ঠিক ক্লিয়ার না, তবু আমি আমার আমার অপিনিয়নটা আপনাকে দিলাম। না, এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন, তারা হচ্ছে যে সংবিধানের আলটিমেট আপনার ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কিন্তু আপনার অন্য কোনো জায়গায় এই চ্যালেঞ্জ করা যাবে না। এটা দ্য হাইয়েস্ট বডি, এবং তাদের প্রধান কাজ হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা দেয়া। তারা যদি এই সংবিধানের যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেন যে 13th অ্যামেন্ডমেন্ট রেজিস্টোর করা হবে, বা আগের যে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা হয়েছিল সেটাকে যদি তারা ক্যান্সেল করে দেন, অর্থাৎ জটিলতা না করে বলতে পারি, যদি তারা বলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা যে বিচার বিভাগ রাজনীতির একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে চলে গেছে। আইন মানতে যে আপনার কি অবস্থা হবে, সেখানে যদি আপনার এই শেখ হাসিনার সরকারের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসকে আপনার ডেজিগনেট করা হয়, সেটা কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের বহু লোকের কাছে, এটা তো অবভিয়াস। সুতরাং এখানে আমরা এমন একটা বাঁকে, রাজনীতির বাঁকে আমরা এসে গেছি, রাজনীতি এবং আপনার এই বিচার বিভাগ এমন একটা বাঁকে এসে গেছে যেখানে বিচার বিভাগ, যেমন ধরেন বিচার বিভাগের সাথে বিভাগের একটা অংশের সাথে কিন্তু সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এ নিয়ে, এদেরকে ট্রায়াল কোথায় হবে। সেটা যাই হোক, আশা করি যেহেতু ডুয়াল কনকারেন্ট জুরিসডিকশন আছে, তারা দুই মিনিস্ট্রি বসে এটা সমাধান করতে পারে। কিন্তু এইটার যদি হয়, রায় আসে যে বিচার বিভাগ থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন থেকে, যে ইমিডিয়েটলি তোমরা ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে গেল, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার ফর্ম করতে হবে, এবং ইউনুস সরকার সাথে সাথে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আপনার সুপ্রিম কোর্টের আদেশ সর্বোচ্চ, সেটাকে আপনার ঝুলে রাখবেন কেমনে? যদি সুপ্রিম কোর্ট বলে যে এটাকে চেঞ্জ করে আগামী সংসদে নতুন করে রিভাইজ করো, তাহলে কিন্তু সংবিধান এটা হয়, আপনার অনেকটা সমাধান হয়। তাই আমরা তো প্রেডিক্ট করতে পারি যে কিভাবে রায় আসবে, কারণ এটা বিচারের দিনকে এই মুহূর্তে বিচারের দিন। সুতরাং আরো বেশি কমেন্ট করাও আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করি না। ঠিক আছে, কিন্তু আমার কথাটা হলো যে, আপনার কি মনে হয় যে বিএনপির দিক থেকে যে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক মানে সরকার মডেলে কাজ করার জন্য, এবং তারা যে সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগটা করলো, তো যদিও উপদেষ্টাদের নামটা বলা হয় নাই, কিন্তু অভিযোগটা এসেছে, এবং সেটা তো সবাই জানে কার কার বিরুদ্ধে বলা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে বিএনপি এই আদালতের রায়টা কি হতে যাচ্ছে এটাকে মাথায় রেখে এই অভিযোগগুলি করলো? আবার দিয়ে দেখলাম যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, উনি বলেছেন যে প্রশাসনের এই রদবদল গুলো উনি নিজে দেখবেন, উনি নিজে দেখলেই কি অনেক কিছু ঘটে যাবে? তার মানে প্রবলেমটা কি এই নির্বাচনকালীন প্রশাসনিক যে বিন্যাস, সেই বিন্যাসটাকে মাথায় রেখে বিএনপি গিয়েছিল নাকি? আপনার কাছে কি মনে হয়?
অবভিয়াস বিএনপির কথায় যে ইউনূস সাহেবের অ্যান্সার যে আমি প্রশাসনিক এটা দেখবো, অর্থাৎ বর্তমানে যে প্রশাসনিক যে আপনার আলী ইমাম মজুমদার আছেন অ্যাডভাইজার, তার কাজে বিএনপি সন্তুষ্ট না, এবং ইউনূস সাহেব করছেন যে আমি এখন থেকে সচিবদের বলেন ডেপুটি সেক্রেটারি থেকে সবই বদলি টদলি আমার দপ্তর করবে, অর্থাৎ আহ, জনপ্রশাসনের যে অ্যাডভাইজার তার কার্যক্রম উপরে আর উনি আস্থা রাখেন নাই বলেই কথাটা কিন্তু উনি বলছেন যে আমি দেখব। এটা না, কিন্তু একটা ওটা বোধহয় এখন আর আলিমা মজুমদারের হাতে নাই, ওটা বোধহয় এখন ইউনূস সাহেবের হাতে আছে। আলিমা মজুমদারকে অন্য মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে, এটা অনেক আগেই আচ্ছা, হয়েছে তাই এই যদি কাজটা। তাহলে তো উনি যদি থাকে তাহলে উনি তো দেখছেন এতদিন, তাহলে উনি কেন বলেন যে আমি এখন থেকে দেখবো? আপনি উনার মিনিস্ট্রি, উনি যদি এটা জানা ছিল না যে আলী মোহাম্মদ মজুমদার সাহেব, তা উনি যদি এটা ওনার দপ্তরের আন্ডারে থাকে জনপ্রশাসন, তাহলে উনি আবার তার মানে কি উনি কাউকে দায়িত্ব দিয়ে দিছিলেন, লামিয়া মোর্শেদ ঠোরশেদ এইসব ধরনের কাউকে, যে তোমরা দেখো। এই আসলে বলা কি তো ঠিক। একটা অথর্ব সরকারের এই অথর্ব কথাবার্তা ফলে মানুষের আস্থা হারাই ফেলতেছে আর কি। আচ্ছা, একটা জিনিস আমি অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন যে আহ, আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই। কালকে দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকটা শহরে ঝুটিকা মিছিল টিছিল হলো, এবং বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম ছিল। তো যেহেতু এই দলটার কার্যক্রম স্থগিত এখন, সরকার মোটামুটি কালকে দেখলাম 6 জনকে গ্রেপ্তার করলো, এবং এই 6 জনকে নিয়ে এই অক্টোবর মাসে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 81 জন, এই ঢাকা থেকে। তো এই যে একটা ব্যাপার যে মানে ওদের মধ্যে কেউ নড়াচড়া দেখছেন আপনি, এবং এইটা যদি নড়াচড়া হয় সামনে নির্বাচন, এটা কি ভালো ইঙ্গিত দিচ্ছে? শুধু আওয়ামী লীগের নড়াচড়া কেন, আপনার যে বিএনপির নড়াচড়া, বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব কলহ, এবং একজন মানে দুই একজনের নেতৃত্ব হলে একটা উপজেলায় যে দুই একজন কন্টেন্ট করে। আমি জানি যে আমাদের যেমন শিবচরে প্রায় কমপক্ষে আমার জানা মতে 15 জন বিএনপির বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, তারা এমপি ইলেকশন করবেন। এমপি ইলেকশনের মাত্র জেনারেল ইলেকশনের মাত্র ধরেন 4 মাস সময় আছে, এর ভিতরে যদি প্রতিনিয়ত আপনার ক্যান্ডিডেট বাড়ে, আমি একটা নিজেই একটা উদাহরণ দিলাম কারণ আমি ওই শিবচরের ওইখানেই আমার বাড়ি, তা আমি আর কি জানি, যদিও আমি ওখানে রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু আমি একটা অবজার্ভ করলাম। এটা কি প্রমাণিত হয়? গ্রুপিং, ব্যাপক গ্রুপিং, আপনার কোন জায়গায় যেন গোলাগুলি হয়েছে, প্রায় হচ্ছে এরকম। তো সুতরাং এটাকে আপনার কঠিন ভাবে রাজনৈতিক ভাবে যদি স্ট্রিমলাইন না করতে পারে বিএনপি, তাহলে তো একটা বড় ধরনের গন্ডগোল হবে জেনারেল ইলেকশনে। এবং আমাদের যে গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টের সেই সক্ষমতা নাই। আর একটা সমস্যা হচ্ছে কি, যে নিরপেক্ষতা নাই। এই যে বিএনপি নেতারা বললেন যে অরাজনৈতিক নেতৃবৃন্দকে মানে ক্যাটার গভর্নমেন্টের যারা মেম্বার, সরকারের যারা উপদেষ্টা, যারা রাজনৈতিক কি আছে, কানেকশন আছে, তাদেরকে বের করে দিতে হবে। তা উনি তো অবভিয়াসলি ইঙ্গিত করছেন আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে এবং মাহফুজকে, মাহফুজ আলম, মাহমুদুর রহমান, এদেরকে ইঙ্গিত করে উনি কথাটা বলছেন বলে আমি ধারণা করি। আর অন্যরা তো কেউই কোনো দলে করতেন না, কিন্তু আর একজন এখানে আছে যে উনি একটা দলের প্রধান ছিলেন এক সময়, রাজনৈতিক দলের আপনার যে নাগরিক শক্তি বলে যে একটা দল করা হয়েছিল কয়েক সপ্তাহের জন্য, তার হেড তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কেয়ারটেকার আদলে যদি হয়, কেয়ারটেকার সরকারের প্রধান 72 বছরের বয়সের ঊর্ধ্বে হতে পারবেন না, এটা তো আইন করে দিয়ে আছে। ইউনূস সাহেবের বয়স তো 72-এর উপরে, অনেক উপরে চলে গেছে। তো সুতরাং এই যে কেয়ারটেকারের ভূমিকায় যদি আসতে হয়, তাহলে প্রথমে ডক্টর ইউনূসকে এবং আরো 2 জন অ্যাডভাইজারকে আপনার রিজাইন করতে হবে। রিজাইন করে কেয়ারটেকার আদলে সরকার আবারই হয় মাত্র 11 জনের হয়, 11 জনের। এই দাবিটা কিন্তু খুব গুরুত্ব বহন করে, অর্থাৎ এই আহ, আহ, ফখরুল ইসলাম সাহেবের নেতৃত্বে যে টিমটা গেছে, তারা বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকারের উপরে অনাস্থা ঘোষণা করে দিয়ে আসছে খুব কৌশলে। এটা তো একটা মারাত্মক কথা বলছেন কিন্তু আপনি। আচ্ছা, আমি আরেকটা কথা, আপনি যেটা বললেন যে এই যে মানে আপনার দলীয় বলতে যাদেরকে বোঝানো হচ্ছে বলে আপনি বলছেন, তো আপনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নাম নিলেন। তো এই ভদ্রলোক তো মানে
বয়স কম, অভিজ্ঞতা একেবারেই নাই, বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কিন্তু একের পর এক নানা ভাবে ওনার যোগ্যতার প্রমাণ রাখছেন। ওনার সর্বশেষ যোগ্যতা আমরা দেখতে পেলাম যে উনি হঠাৎ করে ওনার ফেসবুকে বলে দিলেন পোস্টে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের 10টা চুক্তি মানে বাতিল করা হচ্ছে। এবং বলার পর তিনি গতকালকে দেখলাম আবার পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করে বললেন সাংবাদিকদের কাছে এই যে 10টা না, মাত্র একটা চুক্তি বাতিল করা হয়েছে, এবং আর যে চুক্তিগুলি তালিকা দেওয়া হয়েছে এগুলি অনেকগুলি বাতিল করা হয়নি, যেগুলি ছিল তেমনি চলছে। এবং ওর মধ্যে দুই একটা চুক্তির নাম উনি উল্লেখ করেছেন এই আসিফ মাহমুদ, যেগুলি কোনো অস্তিত্বই নেই। তো এই যে একটা মানে সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি মন্ত্রী পদমর্যাদা, মন্ত্রী তো বলা যায়, ভার্চুয়ালি মন্ত্রী, তিনি যখন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে এরকম মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে ওই রাষ্ট্রের মানে বিরুদ্ধে এক ধরনের উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সরকারের সাফল্য মিথ্যা প্রচারের চেষ্টা করেন, তো সেটা আবার আরেকজন উপদেষ্টাকে ক্লিয়ার করতে হয়। তো এই যে বিষয়টা, এটাকে আপনি মানে কিভাবে দেখছেন? না, ওই উপদেশটা তৌহিদ সাহেব যে কমেন্টটা করছেন লাস্টে, যে মানে এক ধরনের ভর্ৎসনা, যে এই কাজটা উনি না করলেও করতেন। এটা যে একটা অ্যামেজিং এবং এটা যে ভুল, এবং এই কথাটা বলার এখতিয়ার অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি, এলজিডি মিনিস্ট্রি বা আপনার আহ, খেলাধুলার ক্রীড়ামন্ত্রীর না। তো সজীব ভুঁইয়াকে আমরা এটা দোষারোপ করবো না। আমি এই কারণে দোষারোপ করবো না যে সে কিছুদিন আগে ছাত্র ছিল, এখনো ছাত্র, আমি যতদূর জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে ভর্তি হচ্ছে। একজন ছাত্রর কাছ থেকে আপনি কিভাবে এই বিবেচনা বোধ আশা করে না? সে যা করতেছে তার ছাত্র হিসেবে, একজন ইয়াং ম্যান হিসেবে সে ভালোই করতেছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই কাজটা ভুল করছে যে এই এত অনভিজ্ঞ ছাত্র অবস্থায় এদেরকে মন্ত্রী বানানো উচিত হয় নাই। তো মন্ত্রী বানানোর ফলে যেটা হয়েছে, তারা কিন্তু নানাবিধ ঘটনার সাথে তাদের নাম এসে যাচ্ছে একটার পর একটা, এবং সেটাকে ডিফেন্ড করার মতো অবস্থায় তারা এখন আর নাই। তাদের কেসটা করছে, দুর্বলতার সুযোগ নিছে, এবং মন্ত্রণালয়ে যারা আছেন তারাও হয়তো দুর্বলতার সুযোগ নেবেন বলে আমি ধারণা করি। তো সেই জন্য এর জন্য দায়ী হচ্ছে কে? ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি বলছেন যে এরা আমাদের প্রাথমিক করতে হয়, এই ছাত্ররাই তার, জনগণের পক্ষ থেকে কথা বলতেছেন না। ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, উনি সেইভাবে কাজ করতেছেন। ছাত্রদের এই নিয়োগ প্রক্রিয়াটাই ভুল ছিল, যে তারা একজন 80 বছর না 85 বছর 86 বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক, তাকে এইখানে তারা নিয়ে আসছে। এটাই ছিল ছাত্রদের সবচেয়ে মারাত্মক ভুল। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে, আমি মনে করি যে এই ইউনূস সাহেব যদি বিএনপির যে তিনজন গেছেন, তিনজনই বিচক্ষণ নেতা, তারা এলোমেলো কথা বলার লোক না। এই যে তিনজন গেছেন, তারা যে কথাটা অত্যন্ত সুকৌশলে বলছেন যে কেয়ারটেকার ভূমিকায় আপনি আসেন। কেয়ারটেকারের ভূমিকায় ছিল আপনার ফখরুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস লতিফুর রহমান। এরা কিন্তু কেউ দলীয় ছিল না, কোনোভাবে কোনো দলে কিন্তু তারা ই করেন নাই। কিন্তু ইউনূস সাহেব তো দলীয়, তার সে নাগরিক শক্তি যে দলটা উনি করছিলেন, এবং সৎ প্রার্থী আন্দোলন করছিলেন, উনি সৎ প্রার্থী উনি চান, সে আন্দোলন করছিলেন। সে থেকে উনি কি সরে গেছেন নাকি? উনি কি ওই ইতিহাসটা বলতে চাচ্ছেন? উনি তো প্রায় বলেন যে ওইটা আমার ভুল হয়েছে, তার জন্য শেখ হাসিনা তাকে হ্যারাস করতো ওই রাজনীতি করার জন্য। এখন রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতির সে ইলেকশন করার জন্য প্রিপারেশন নিতেছিল, সবাইকে বলতেছিল 3টা করে ক্যান্ডিডেট, আমাদের 2টা থাকবে ডামি ক্যান্ডিডেট। ডামি ক্যান্ডিডেট সিস্টেমের তো ফাদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার আমার লেখা, আপনার সেই জন্মকথা আমি লিখছিলাম সেই সময়, যে এই ডামি ক্যান্ডিডেট পদ্ধতি তো খুবই খারাপ। আমরাও জানতাম যে ডামি ক্যান্ডিডেট দেয়, এই ভালো ক্যান্ডিডেট, আসল ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দিয়ে তাদের ডামি ক্যান্ডিডেটদের এজেন্ট, তারপরে সিকিউরিটি যাইতে পারে ভিতরে, এজেন্টরা যায় যে সেখানে একটা অনৈতিক সুবিধা নেয়। এখন যাই হোক, এই সমালোচনার থেকে সবচেয়ে বড় কথা হলো কি, আমরা কোথায় যাচ্ছি? আমাদের এখন বাংলার আকাশে এখন দুর্যোগের ঘনঘটা, সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ লোককে কান্ডারি বানাইছি। এখন দোয়া করতে হবে যে
উনি যেন সুস্থ থাকেন, সবল থাকেন এবং সঠিকভাবে দেশটাকে নেতৃত্ব দেন। আর তা না হইলে ওনাকে এখনো আছে যে এই জনগণের এই যে এই যে আপনার ফখরুল সাহেবরা আরো সবাই মিলে একটা ঐক্যমতে আসেন যে নতুন আর একটা সরকার করেন, যে সরকার সঠিকভাবে নির্বাচন করতে পারবে। কারণ নির্বাচনের আগে দেশটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আপনার পোর্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য। এবং আমি এটা শুনলাম যে নন ডিসক্লোজ অনেকগুলি থাকবে, আপনার ধারা থাকবে। মানে কি, যেটা বাংলাদেশের জনগণ জানতে পারবে না যে তাদের একটা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, যদি আপনি সিঙ্গেলি ধরেন তাহলে চিটাগাং পোর্ট, সে পোর্টকে একটা কোম্পানির কাছে দিয়ে দিচ্ছে এবং চুক্তি ধারাগুলি আমরা জানতে পারবো না। এটা তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা। দি এনিমি অফ দি কান্ট্রি এগুলি করতে পারে। আর ওনার এটার কে দায়িত্ব দিছে? ওনার দায়িত্ব হচ্ছে ইলেকশন করা। সংস্কার করতে চাইছেন করেন, কিন্তু আপনি পোর্ট দিয়ে দিবেন কেন? আর পোর্ট দিয়ে দিবেন, আপনি 30-40টা প্লেন কিনবেন, এইসব এলোমেলো কথা আপনাকে কে বলছে? আপনার সেই দায়িত্বের মধ্যে পড়ে না তো, সেই দায়িত্বের মধ্যে পড়ে না। জি আপনি পিপিআর ভঙ্গ জি করে আপনি ভোট দিয়ে দিতেছেন, আইনকে অমান্য করতেছেন। এটা আমি মনে করি কি বাংলাদেশের জনগণ এটা মানবে না। ওনার খেসারত দিতে হবে। শেখ হাসিনা খেসারত দিচ্ছে, ডক্টর ইউনূসও খেসারত দেবে। সেই খেসারত কিন্তু এই যে দেখেন আজকে এই যে সেনাবাহিনীর যারা অন্যায় অবিচার করছে তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে এই বিচারের আওতায় তারা কিন্তু চলে আসছে, বিচারের আওতায় কিন্তু চলে আসছে। আমরা যদিও চাইছিলাম যে সেনাবাহিনী যেন এই বিষয়টা বিচারটা করলে হয়তো যাই হোক, আমি মনে করি কি যে এদের আসামি যারা যারা অন্যায় বিচার করছে, দুর্নীতি করছে, দুঃশাসন করছে, তাদের বিচার হোক। এখন এই সরকার যারা করতেছে, পাথর বেচে দিচ্ছে, আপনার পোর্ট দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিনস দিয়ে দিচ্ছে, আপনার আরো একটার পরে একটা। এখন কক্সবাজার যে রেলওয়ে স্টেশন, সেটাও নাকি বিদেশিদের কাছে। বিদেশিদের সব কিছু পারে, বাংলাদেশের লোক পারে না কিছু করতে। এই জিনিসগুলিকে ঠেকাতে হবে। এবং আমাদের এই যে বন্দর রক্ষা কমিটি ছিল আনু মোহাম্মদের, আমি চাই যে আনু মোহাম্মদ সাহেব আবার এই আন্দোলনটা শুরু করেন, আমরা তাকে আমরা সাপোর্ট দেব। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী কিন্তু একটা খুবই মারাত্মক অশনি সংকেতের কথা বললেন। তিনি বললেন যে নির্বাচনের আগে এই সরকার দেশটা বিক্রি করে দেওয়ার একটা পদক্ষেপ হয়তো হাতে নিয়েছে। তো হয়তো এটা পুরো দেশটা বিক্রি করা যায় না, কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে সেগুলিকে কিন্তু আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে খুবই নেগেটিভ একটা বিষয় হিসেবে বিবেচনা করা যায়। ভোট দিয়ে দেওয়ার ব্যাপারটা কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু এখন অস্পষ্ট রয়ে গেছে। আমি নিজেও জানি না এই সময় আমাদের বন্দর রক্ষা কমিটির নদী বন্দর একটা আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখতাম, তারা কেন এখন জিনিসপত্র আনে, যেটা খুব জরুরি জরুরি কিছু জিনিসপত্র আনে, মেশিনারি জানে, অনেক কিছু আনে। তো এগুলির সঙ্গে কিন্তু অন্য অন্য শিল্পের বিভিন্ন রকম কর্মকাণ্ড জড়িত আছে। সরাসরি ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, আর পরোক্ষ ক্ষতি যে কত হাজার কোটি টাকা এর হিসাব কেউ নেই। কিন্তু আপনি যে সরকারের আচার আচরণে দেখেছেন এ পর্যন্ত তারা খুব বেশি একটা ব্যথিত এটা নিয়ে আমি কিন্তু দেখছি না। আবার ধরেন বিভিন্ন জনের ওখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বিভিন্ন রকম ভিডিও ফুটেজ আমি দেখলাম, এবং এগুলি দেখে আমার কাছে কেন যেন মনে হলো যে দেখেন এয়ারপোর্টের মধ্যে তো সবসময় 4-5টা কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি থাকে, এবং ওদের আসলে মনে হলো শুরুতেই যদি আগুনটা নিভানো যেত তাহলে কিছুই হতো না। কিন্তু ওই ভেতরে ঢোকা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই, অমুক গেট বন্ধ, তমুক গেট বন্ধ, ফায়ার ব্রিগেডের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। এই যে অনিয়মগুলো, তো এইগুলো কি অন্য কোনো দিকে ইঙ্গিত করে কিনা, এগুলো আসলে কি হচ্ছে? না, এটা খুব সিগনিফিকেন্ট। মানে ধরেন পরপর ঘটলো তো একদিন পর পর। আপনি মিরপুরের ঘটনা দেখেন, কেমিক্যাল গুদাম দেখেন, নর্মাল কোনো আগুন না। একটা গার্মেন্টস এ হলে ঠিক আছে, গার্মেন্টসটা পড়লো, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কেমিক্যাল। তারপরে চট্টগ্রাম ইপিজেডে দেখেন মেডিকেল কেমিক্যাল। এবং মানে একটা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে লাগলো 17 ঘন্টা চট্টগ্রামে। ঢাকা মিরপুরে লাগলো আপনার
লম্বা সময় 16 জন মারা গেল। এখানেও দেখেন এই আগুন মনে হচ্ছে যেন গার্মেন্টস এর কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য না, এখানেও সেই মানে অনেক দিন পড়ে থাকা যে কেমিক্যাল, সেই কেমিক্যালে আগুন লাগার কারণেই এইরকম ভয়াবহতা। এবং দীর্ঘ 27 ঘন্টা পর আজকেই বোধহয় মানে আগুনটা পুরোপুরি নিভল। আমরা জানি যে এয়ারপোর্টে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো বিমানে আগুন লাগলে সেই আগুনটা যাতে দ্রুত নেভানো যায় এমন পদার্থ থাকে, তো সেইগুলি কেন এখানে ব্যবহার করলো না, এটা আমি পরিষ্কার না। সবচেয়ে বড় কথা হলো যে পরপর খুব টার্গেট করে করে এমন সব অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ, সেই পরিস্থিতিটা নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যায় না, কিন্তু মানে প্রকৃতিটা মনে হচ্ছে একই রকম। এর কোন রাজনৈতিক সূত্রতা আছে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি কোনো একটা জায়গায়, আপনি মিরপুরের কথা বাদ দেন, আপনি ইপিজেড এর মতন এলাকায়, তারপরে এই কার্গো ভিলেজে তার নিজস্ব অগ্নি নির্বাপনের ইয়ে থাকবে না, এটা তো খুব আশ্চর্য ব্যাপার। যে হঠাৎ করে তো আর ধূপ করে সমস্ত চলবে না, এক জায়গা থেকে সূত্র হয়, তো সাথে সাথে সেই সূত্রটা কেন বন্ধ করা হলো না। মানে এমন তো না যে গভীর রাতে লাগছে, তাও না, বেলা আপনার 2:30টার সময়, 2:30টার সময় দিনে দুপুরে হইলো, সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না। এটা অদক্ষতা। আপনি এখন ষড়যন্ত্র বলতে পারেন, নাশকতা বললে সরকার একটা সেফ গার্ড থাকে যে তাহলে দায় মুক্ত হয়ে যায়, কিন্তু নিজেদের অদক্ষতা এবং প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা, এটা তো মানে সাংঘাতিক রকম মানে আগুন দিয়ে দেখা দিচ্ছে যে কত বড় মানে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে আছি। যে এমন একটা জায়গায়, তারপর দেখেন আরো দুঃখজনক কি প্ল্যানিং, কার্গো ভিলেজটা এমন সন্নিকটে যে তার ধোঁয়ায় আপনার মূল বিমানবন্দরটাই বন্ধ হয়ে গেল। এই ধরনের বিমানবন্দর সাধারণত ক্ষেপণাস্ত্র হামলা হইলে সাধারণত বন্ধ হয়, আমরা দেখি আন্তর্জাতিক ভাবে। আর এখানে একটা আগুন লাগলো কার্গো ভিলেজে, বন্ধ হয়ে গেল মূল। আর ঢাকায় কত বিপজ্জনক, বহির্বিশ্বের সাথে যোগাযোগের মানে রাজধানীর যোগাযোগের একটা মাত্র বিমানবন্দর, আশেপাশে কোনো ছোটখাটো বিমানবন্দর নাই। আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখেন যে এই যে ধরেন আমি এখন ব্যাংককে আছি, ব্যাংককে 2টা বিমানবন্দর আছে এবং 2টাই আন্তর্জাতিক। তা আপনি তেজগাঁও আপনার ছিল, সেটা আন্তর্জাতিক ছিল, সেটাকে আপনি শেষ করে দিলেন। মানে কত বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন ওই তেজগাঁর এয়ারপোর্টের কোনো খবরই নেই। ওখানে কিছুদিন আগেও, আজকে 10-12 বছর আগেও ওই আপনার প্রাইভেট এয়ারলাইন্স ওঠানামা করতো, এখন সেটাও নাই। সেটার অস্তিত্ব আছে কিনা জানি না। এখন ওই এক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওটা বিমান বাহিনীও ব্যবহার করে, সাধারণ পরিবহনে ব্যবহার করে। তো সবচেয়ে বড় কথা হলো যে সেটা ধরেন আর একটা সংকট, কিন্তু আপনার এই যে এক ধরনের নাশকতা শ্রেণীর বা দৃশ্যমান মানে অদৃশ্যমান নাশকতা, যার একটা সূত্র পাওয়া যায়, সেইগুলো কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে। একটা সাধারণ সমীকরণ করা যায় যে যেহেতু শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে চলে আসছে, সুতরাং দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা, সামনে নির্বাচন এবং শেখ হাসিনার বিচার, সবগুলোকে প্রলম্বিত করা, বিঘ্নিত করা, অন্য কোনো পক্ষ এসে যাতে একটা বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেয়, তেমন একটা পরিস্থিতি তৈরি করছে। আমি এটা সব মিলে আমি আসলে সরকারের ব্যর্থতার বলি যে প্রথম দিনই তারা দিনটা মানে মিস করছে, ট্রেনটা মিস করছে। সেটা কি ছিল, প্রথমেই ঠিক করে ফেলা যে আমি কি করব, এবং অনেক কিছু করছে, কিন্তু সেই আসল জিনিসটা যেটা নির্বাচনটা কবে হবে, নির্বাচিত সরকারে কবে দেশ ফিরবে, তার কোনো দিক নির্দেশনা না দিয়ে এই যে আপনার ঢাউস আকারের আপনার একটা ক্যাবিনেট বানাইছেন, কি সহকারী, অ্যাসিস্ট্যান্ট সহকারী, সহকারীর সহকারী, এই সমস্ত নাম টাম দিয়ে সব মন্ত্রী পদমর্যাদা, সিনিয়র সচিব পদমর্যাদা দিয়ে রাষ্ট্রের দেখেন এত অর্থ খরচ, যে এরা এখন শেখ হাসিনার আমলে কি কি অপচয় হয়েছে, কত ব্যয় হইতো একটা বিদেশ সফরের, তার কোনো তথ্য আজ পর্যন্ত তারা প্রকাশ করে না। কারণ তাদেরটা প্রকাশ করতে গেলে তো নিজেদেরটা আবার প্রকাশ করতে হয়, সে কারণে ওইটাও। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন তো, এই যে অন্য অন্য সরকারের মতো এরাও এসে নিয়ে শুরুতেই বললো সবাই সম্পদের হিসাব দিবে, সম্পদের হিসাব জানে কে? দেখেন এরাও তো ধরেন ইলেক্টেড, তারপরে তাহলে এরা তো
নিজ নিজ পেশায় সন্তুষ্ট, সবাই বিশেষজ্ঞ, স্বভাব মানে দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে, তারা মানে জাতির প্রয়োজনে আসছে। এই জাতির প্রয়োজনে বাধ্য হয়ে আসা লোকগুলিও সম্পদের হিসাব দিতে পারে না, কি দুর্ভাগ্যজনক। তাহলে যারা রাজনীতি করে, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এক ধরনের মাফিয়া তন্ত্রের সাথে মেলানো যায়, তো তারা না হয় দেয় না, একটা যুক্তি থাকতে পারে, কিন্তু এদের কি যুক্তি থাকতে পারে আমি এটা বুঝলাম না। মানে কি স্বচ্ছতা, যুক্তি কি একটাই, জবাবদিহিতা। হ্যাঁ একটাই যুক্তি, যে হিসাব দিলে ধরা পড়ে যাবো যে সে একটা চোর, আর তো হ্যাঁ, কোনো যুক্তি দেখি না। এক্স্যাক্টলি। এবং দেখেন, আপনি অন্য কোনো ইভেন্ট 111-এর সময়ও যারা সরকার চালাইছে, সে সরকারের মানে যারা মানে ইয়ে ছিল, উপদেষ্টা ছিল, তাদের বিরুদ্ধে আপনি দেখবেন যে তেমন কোনো অভিযোগ নাই। আর এখানে দেখেন, ওরা তো 2 বছর ছিল, আর এরা 1 বছর হইতে না হইতেই দেখেন কত রকমের অভিযোগ মানে আসতেছে, যেগুলোর আবার তদন্তও হচ্ছে না। তা যারা নিজেদের ব্যাপারে তদন্তে উদাসীন থাকে, তারা বিগত আমলের কি তদন্ত করবে, কি নির্দেশনা দেবে? আমি দেখতেছি একটা মন্ত্রণালয়, আপনি বলেন তো কয়টা মন্ত্রণালয়ের আপনি দুর্নীতির হিসাব শ্বেতপত্র তুলে ধরলো? একটা মন্ত্রণালয়ের শ্বেতপত্র আছে? কতগুলি মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রির মধ্যে একটা মিনিস্ট্রির আমি দেখলাম না যে মানে মানে দায়িত্ব নিয়ে হাই হাই করে উঠলো যে হাই রিয়া হাই, গত 15 বছরে এই মিনিস্ট্রির এত সম্পদ চুরি হয়ে গেল, এত ধ্বংস হইলো, এতগুলি প্রজেক্টে এত চুরি হইলো। একটা শ্বেতপত্র দেখান যে তারা করতে পারছে। আপনি এমন একটা সরকার, যে সরকার কোনো দৃষ্টান্ত না রেখে চলে যাবে, মানে তারা তো একটা কিছু মডেল দিবে, কি মডেল দিবে? উনাদের মডেল একমাত্র যে তারা ব্যতিক্রম ধর্মী একটা মানে কি বলে রূপকল্প রাষ্ট্রের পরিবর্তনের। এখন দেখা গেল জোড়াতালি, এনসিপি অভিমান করতেছে, আচ্ছা ওদেরটা অংশগ্রহণ করো, আচ্ছা 4 দলে করতেছে, স্বাধীনতার ঘোষণাপত্র আছে ওইটাও নাও, গণফোরাম নাও, ওইটা এরটা নাও, ওরটা নাও, নিয়ে আপনি সবগুলি মিলে বলেন যে এই হচ্ছে সংস্কার। এটা হইলই না, আজব ব্যাপার। আচ্ছা, এই আগুনের ব্যাপারে আরেকটা কথা বলি। এটা হলো কি, অনেকে বলতেছে যে এই সরকার তো যেমন ধরেন আপনার আমাদের যে সমুদ্র পোর্ট, যেটা নাকি সম্পূর্ণভাবে লাভজনক একটা পোর্ট ছিল, তারপরে সেটা নেভির হাতে দিল, নেভিটাকে আরো লাভ করলো, মানে আরো লাভ দেখালো, তারপরেও এটা বিদেশিদের হাতে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এখন সম্পন্ন প্রায়। কিভাবে এই বিদেশের কাছে দিল, কোনো টেন্ডার হলো কিনা না হলো, আমার মনে হলো ভালো অতএব দিয়ে দিলাম, এই যে একটা পদ্ধতি। এখন অনেকে আমাকে এমনও বলতেছেন, এই যে কার্গো ভিলেজের আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো, এখন এটা একটা ব্যর্থতা হিসেবে দেখিয়ে এইটারও নাকি আবার ব্যবস্থাপনা বিদেশি কাউকে দেওয়ার একটা পরিকল্পনা নাকি হচ্ছে, এরকম বলা হচ্ছে। এটা হচ্ছে আসলে ওই যে সালমান এফ রহমান মডেলার, দেখবেন সালমান এফ রহমানের ভ্যাকসিন জি। থেকে শুরু করে সব জায়গায় উপর পর্যায়ের যত কর্মকর্তা সব বিদেশি, যদিও তাদের মধ্যে ইন্ডিয়ানরা বেশি, কিন্তু বিদেশি। তো তো এই ইউনূস সাহেবও অনেকটা, তার সরকারেরও এরকম মডেল, যে বাংলাদেশের এত বছর 54 বছর পার হওয়ার পরও কারোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সব বিদেশ থেকে হয় প্রবাসী বাংলাদেশি, না হয় বিদেশি এনে ভরায় ফেলা, এবং এরাই হচ্ছে আপনার দেশ চালাবে, তারা মডেল করবে। মানে চট্টগ্রাম বন্দর খুব দুঃখজনক, এর বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কত আন্দোলন করলো। শেখ হাসিনার সময় মহিউদ্দিন চৌধুরী, সেও আন্দোলন করলো, বললো যে এখানে এক্সপার্ট লোকজন আছে পরিচালনা করা, আগে তারা পারে কিনা এই যন্ত্রপাতি পরিচালনা করার জন্য, আগে সেটা দেখা হোক, দরকার হয় যদি ঘাটতি থাকে ট্রেনার এনে তাদেরকে ট্রেনিং দিই, তারা সেইটা পূরণ করলে এটা হলো সবচেয়ে একটা স্বাচ্ছন্দ্য, এবং এটাই হবে দেশের একটা মর্যাদা। কিন্তু আমরা দেখতেছি যে দেশের মর্যাদাটা মানে তুলে দেওয়া হচ্ছে অন্যদের হাতে, যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো দক্ষতা নেই, যা কিছু সম্ভব সব বিদেশিরা। এটা একটা অদ্ভুত, এইটা হলো, এটা যদি দেশপ্রেম হয়, এটা যদি সংস্কার হয়, এটা যদি হয়, তাহলে এটা তো বাংলাদেশ তো মানে সারা জীবন সবসময় একটা পরনির্ভরশীল অবস্থার মধ্যে থাকবে। আর আপনি স্পর্শকাতর জায়গাগুলো আপনি এইভাবে বিদেশিদের হাতে তুলে দেবেন, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকলো কোথায়? এটা হলো প্রশ্ন। জি। আর আমি এখন শেষ প্রশ্নটা আপনি করতে যাচ্ছি, এগুলোতে নানা প্রসঙ্গ আসছে। সর্বোপরি যেটা নিয়ে মানুষ আসলে উদ্বিগ্ন, মানুষ সবাই যেখানে যেখানে যাবেন সবাই একটা প্রশ্নই করে, যাই দেখা হলে পরে, ভাই নির্বাচন কি হবে? আবার যখন বলে হ্যাঁ হবে, এই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে?
তো এই যে প্রশ্ন, এই যে দুটো অবধারিত প্রশ্ন, এই প্রশ্নের ব্যাপারে আপনার এখন চিন্তাটা কি? আসলে কি নির্বাচন হবে? হইলে কি ফেব্রুয়ারিতে হবে? দেখেন, দুইটা প্রশ্ন। একটা হলো, আপনি 10 জন মানুষকে বলেন, ভাই আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার বিশ্বাস অর্ধেকের বেশি মানুষ বলবে যে না ভাই হবে। আরেকটা প্রশ্ন করবেন যে ভাই, নির্বাচন হইলে এই নির্বাচন কি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আমার ধারণা যদি 10 জনকে জিজ্ঞাসা করেন, 9 জনই বলবে যে না ভাই, সেটা হবে না। তাহলে দেখেন কত বড় বিপজ্জনক। একটা হলো নির্বাচন হবে না বলে অনেকে বিশ্বাস করে, আর একটা হলো নির্বাচন হলেও সেই নির্বাচনটা মানে শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে, এটা কেউ মনে করে না। কেন মনে করে না? বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বড় দল হিসেবে বিএনপি এখনো সংগঠিত না। বিএনপি কালকে দেখলাম যে আপনার সিলেটের আহ, মানে সিলেটের নির্বাচন ইয়েগুলো আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে, সেখানে 80 জন ছিল। আপনি বলেন সিলেটের কয়টা আসন? 8টা 10টা, মানে 80 জন। তার মানে প্রত্যেকটা আসনে আপনার হলো 4 জন 5 জন 6 জন 7 জন করে হলো মনোনয়ন প্রত্যাশী। এটাকে এক জায়গায় করে নিয়ে আসাটা খুব কঠিন। তার মানে প্রচুর স্বতন্ত্র সদস্য, এবং সবাই যার যার মতন শক্তিমত্তা প্রদর্শন করবে, এবং সেই প্রদর্শন কিন্তু চলতেছে। এইটা তো একটা দিক গেল। তারপরে জামাতের আহ জামাত হচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী। যত আগায় আসতেছে জামাত, তত বেশি কিন্তু আরো সংঘাতটা তীব্র হচ্ছে। কালকে দেখেন নোয়াখালীর একটা অঞ্চলে খুব সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সংঘর্ষে 1/2 শতাধিক আপনার আহত হয়েছে। সেনাবাহিনী যে সেখানে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার 3.5 মাস আগে, আমরা এখন নির্বাচনের আগে যদি ফেব্রুয়ারি হয়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখনো পর্যন্ত মব চলতেছে। আপনি মবটা ঠেকানো গেল না। প্রায় যেখানে সেখানে ঘটনা মানে ঘটে যাচ্ছে, কারণ সবাই জানে পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয়। তারা কোন রকম দায়সারা গোছের কাজ সারতেছে। এটাকে মানে সামাল দেওয়ার জন্য আপনার আর্মি লাগবে। তাহলে কত আর্মি আছে? 300 আসনের নির্বাচন, আপনি কয়টা কেন্দ্র আপনি পাহারা দেবেন? এইটা মানে অসম্ভব ব্যাপার। তারপরে নির্বাচন নিয়ে এখনো যদি আপনি রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়, বলা হয় যে পিআর ছাড়া নির্বাচন যাব না, তাহলে নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে কি করে? এই কারণে মানুষের মধ্যে ধারণা যে না, যেই ক্যাচাল লাগতেছে তাতে মনে হয় নির্বাচন সময় মতো হবে না, এবং নির্বাচন হলেও সেই নির্বাচনটা হবে অত্যন্ত সংঘাতপূর্ণ। এই অবস্থাটা দূর করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু মানে খুবই হতাশ হবে, এবং মানুষ কোনোভাবে আশ্বস্ত হচ্ছে না যে বিগত 3টা যে গোলমেলে নির্বাচন 14, 18 এবং 24, তার বাইরে একটা ভালো নির্বাচন হবে, এইরকম কিন্তু আশাবাদ মানুষের মধ্যে নেই। অনেক ধন্যবাদ জনাব মুস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব মুস্তফা ফিরোজ নির্বাচন নিয়ে আশাবাদী হতে পারছেন না, অথচ আমাদের প্রধান